৩৯ মিনিট ধরে সিপিআর দেয়া খুবই কষ্টসাধ্য এবং একটা চ্যালেঞ্জিং বিষয়। এটা কিভাবে সম্ভব ছিল? পুরো বডি থেকে ঘাম রোগীর বুকের উপর পড়তেছে, মুখের উপর পড়তেছে এবং এটা লোকজন দেখতেছে। সিপিআর দিচ্ছি, লোকজন ভাবতেছে একটা মরা রোগীকে, হয়তো আমার গলা টেস্টতে ঝুলতেছে, তো সবাই বুঝতেছে আমি ডক্টর। কেউ কেউ ভিডিও করতেছিল তখন, মানুষজন ভিডিও করতেছে এবং তারা অনেকে বলতেছিল যে এই দেখো মরা রোগী উপরে তুলতেছে। আমি যখন আপনার সাথে এই মুহূর্তে কথা বলতেছি, আপনি যদি এখনো ঠিক জাস্ট এই মোমেন্ট জাতীয় হৃদরোগের ইমার্জেন্সিতে যান কিংবা সিসিইউতে যান, আপনি যাই দেখবেন 3-4টা বেডে সিপিআর চলতেছে। মানে এই ঘটনাটা যেরকম ভাবে ছড়াইছে, হয়তোবা মানে আমার ঘটনাটা সামনে আসছে বলে সবাই ভাবতেছে যে আমি হয়তো বড় কিছু করে ফেলছি, বাট দিস ইজ নট মি এট দ্য ফার্স্ট টাইম। এই ঘটনা প্রতিটা ডক্টর কম বেশি যারা সিসিইউ ম্যানেজ করে তারা প্রতিনিয়তই করতেছে। এন্ড আমাকে হয়তো লেবেল করা হচ্ছে সুপার হিরো হিসেবে, বাট এটা জাস্ট আ নর্মাল ডিউটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মেডি ভয়েসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক ফাহিম। দর্শক, বাংলাদেশের এক প্রান্ত সাতক্ষীরা জেলার একটি হাসপাতালে টানা ৩৯ মিনিট সিপিআর দিয়ে এক মুমূর্ষু রোগীকে সুস্থ করেছেন এবং এই ঘটনাটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আমরা সেই ঘটনার আদ্যোপান্ত আপনাদের সামনে আজ তুলে ধরতে চাই। সেই সাহস, মানবিকতা এবং দায়িত্ববোধের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার হাবিবুর রহমান। ডাক্তার হাবিবুর রহমান, মেডি ভয়েসের এই আয়োজনে আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে একটু জানতে চাইবো যে সেদিনের ঘটনাটি মূলত কি ছিল। আপনি একটু বিস্তারিত বলবেন যে রোগীটি কি অবস্থায় আপনার কাছে আসলো এবং আপনি কিভাবে বুঝলেন যে রোগীটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং আপনি সিপিআর দেওয়া শুরু করলেন। একটু যদি পুরো ঘটনাটি যদি একটু বিস্তারিত বলেন। সে হচ্ছে ভদ্রলোক আমার কাছে আসছিলেন হচ্ছে বুকে ব্যথা নিয়ে। উনি আমার চেম্বারে আসছিলেন। উনাকে ওনার মেয়ে নিয়ে আসছিলেন। উনি মাঠে কাজ করতেছিলেন, উনি একজন কৃষক। উনি মাঠে কাজ করছিলেন, ওখানে ওখানে বুকে ব্যথা হতে হতে উনি পড়ে গেছেন। লোকজন যে দেখে উনি অনেক ঘেমে গেছে। তো স্বভাবতই এখন যেহেতু ইন্টারনেটের যুগ, সবাই কম বেশি জানে যে বুক ব্যথা তার সাথে যদি গা ঘাম দেয় এটা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। তো ওনাকে ধরে শহরের দিকে পাঠানো হলো। তো যেহেতু দেরি হচ্ছিল, এই জন্য ওনার একটা লোকাল একটা অ্যাম্বুলেন্স কল করলো। অ্যাম্বুলেন্সে করে উনি প্রথমে আমার চেম্বারে আসলো। আমার চেম্বারটা ছিল হচ্ছে বাইপাসে, সাতক্ষীরার বাইপাস। এটা একটু শহর থেকে একটু দূরে, একটু বাইরে আর কি। তো বাইপাসে যখন আমার কাছে উনি আসছেন, ওনার তীব্র বুকে ব্যথা হচ্ছে। আমার নামানোর সাথে সাথে আমরা হচ্ছে ইসিজি করলাম। ইসিজি করে দেখলাম যে ওনার একটা বড় হার্ট অ্যাটাক হয়েছে। এটাকে এসটি এলিভেটেড এমআই বলে। তো ওনার ছিল হচ্ছে ইনফিরিয়র এমআই উইথ পোস্টেরিয়র এক্সটেনশন, এটা মেডিকেলের ভাষায়। তো তখন হচ্ছে আমাদের যেখানে ইসিজি করা হলো, ইসিজির কাছেই হচ্ছে ইকো আছে, ইকো মেশিনটা ওখানেই লাগানো। তো ইকো প্রপটা ধরে ইকোতে আমি বসাইলাম। এর একটু বলে রাখি যে এই ধরনের রুগীর যদি আমরা বুঝতেই পারি রুগীর একটা বড় হার্ট অ্যাটাক হচ্ছে, নিয়ম হচ্ছে প্রাইমারি পিসিআই করা। প্রাইমারি পিসিআই মানে হচ্ছে ইন্টারভেনশন করা, হার্টে রিং বসায় দেওয়া। কিন্তু দেখেন বাস্তবে কি সবকিছু কি বই পুস্তক ফলো করা যায়? আসলে মনে হয় যায় না। সাতক্ষীরার মতো একটা প্রান্তিক শহরে বসে যদি আমি চিন্তা করি, বিশেষ করে এই ধরনের কৃষক যিনি আমার ফিস দিতে পারবেন কিনা সন্দেহ, তিনি প্রাইমারি পিসিআই তাকে আমি বলবো এবং সেটা তিনি করবেন, এটা আসলে অলিক কল্পনা। তো তখন আসলে আমরা ওভাবে বিবেচনা করি না। আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার হিসেবে বিবেচনা করে হচ্ছে রোগীর অবস্থা বুঝে যে আসলে উনি পারবেন কিনা, যেটা করণীয় সেটা কি ওনার দ্বারা সম্ভব কিনা। এনিওয়েজ, আমরা যখন ইকো প্রপ বসালাম এবং ওনার মেয়েকে আমি বললাম 3-4টা ওষুধ আনা লাগবে, এটাকে আমরা বলি লোডিং ওষুধ, যেটা তাড়াতাড়ি খাওয়া দেওয়া দরকার। তো উনি যেহেতু এটা শহরে যে ওষুধগুলো আনতে হবে ওখানে নেই অবস্থা। তো উনি বাইরে বের হয়ে গেলেন। একজন ওই যে অ্যাম্বুলেন্সে আসছিলেন সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে পাঠিয়ে দিল যে আপনি তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে আসেন, আমি আব্বার সাথে থাকি, মানে ওনার বাবার সাথে থাকবেন নিয়ে। তো আমি যখন ইকো প্রপ বসালাম, ইকো প্রপ বসানোর সাথে সাথে দেখলাম ইকো মনিটরে দেখা যাচ্ছে হার্টবিট বন্ধ হয়ে গেল। 2টা বিট করলো, এরপর বন্ধ হয়ে গেল। মানে রুগী, এটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট, এটা স্বাভাবিক। তো কার্ডিয়াক অ্যারেস্ট যখন হয়ে গেছে, মানে আমি জাস্ট প্রপটা বসাইলাম, রুগী কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেল। রুগী দেখলাম একদম মানে সাইলেন্ট। আমরা স্যারদের কাছ থেকে শিখছি যে আপনি যেটা বললেন যে আমি কিভাবে বুঝলাম কার্ডিয়াক অ্যারেস্ট, এটা খুব দারুণ একটা প্রশ্ন। আসলে শুধু এটা আমি কিভাবে বুঝলাম না, এই প্রশ্নটা আসলে আমাদের সবাইকে করা উচিত যে আমরা কিভাবে বুঝবো যে একটা মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে গেছে কিনা। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি আপনি নিজেও হয়তো বা দেখতে পারেন, এমনকি আপনি নিজে বা আমি নিজেও কিন্তু এটা শিকার হইতেই পারে। আমি রাস্তায় ধপ করে আমার কার্ডিয়াক অ্যারেস্ট হলে পড়ে গেলাম। সো যদি একটু সিপিআর দেওয়া যায় তাহলে কিন্তু হয়তো বা আমি আপনি বেঁচে যেতে পারি। যখন আমি বুঝলাম যে কার্ডিয়াক অ্যারেস্ট মানে কোনো রেসপন্স নাই, রোগীর কোনো রেসপন্স নাই, হার্টবিট তো নাই, রোগীর কোনো পালস নাই, কোনো বিট নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো রেসপন্স না থাকে, তাহলে কার্ডিয়াক অ্যারেস্টের একটা লক্ষণ।
তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, রোগীকে তো দেরি করা যাবে না, কারণ দেরি করলে তো আপনার ব্রেন যদি রক্ত না পায়, ব্রেন তো 3-4 মিনিটের মধ্যেই গম চলে যাবে। তো তখন আমাকে সিপিআর শুরু করতে হয়েছে। এইখানে একটা প্রশ্ন হচ্ছে, বা যেটা আমি দেখলাম অনলাইনে, আমি যেটা দেখলাম সবাই একটা জায়গায় কনসার্ন, ডক্টর বিশেষ করে ডক্টররা খুবই কনসার্ন যে যদি রোগীটা না বাঁচতো তাহলে আমার কি হইতো। তো এটা আমার, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এটা বোধহয় আমার 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 পার্সোনাল লাইফে প্রায় হয়তো 10 বারের উপর ঘটনা, যেটা আমার এরকম ঘটনা আমার আগেও হয়েছে। এবং প্রতিবারই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে যে রোগী যদি না বাঁচতো তাহলে আমার কি হইতো। আসলে আমি জানি না কি হইতো, হয়তোবা আহ, খারাপ কিছুই হইতো। কারণ দেখেন, আপনি যদি রুগীর অ্যাঙ্গেল থেকে বিবেচনা করেন যে আপনার বাবার এই ঘটনাটা হচ্ছে, আপনি দাঁড়ানো আছেন, ওই সময় কিন্তু কারোর হিতের জ্ঞান থাকে না। হ্যাঁ, আপনি যখন পেশেন্ট হ্যান্ডেল করবেন ওই সময় কিন্তু এই বিবেচনাটা থাকে না। এটা ডাক্তার আমাদেরও থাকে না। আমার ভাই যখন, আমার বড় দুলা ভাই যখন মারা গেছেন ওই সময় পার্সোনালি আমারও ছিল না, থাকে না। তো ওই বিবেচনাটা আবার আমি ডাক্তার হিসেবে করলে হয় না। রুগীর হিসাবে এক ধরনের বিবেচনা থাকে, ডাক্তার হিসেবে আরেক ধরনের বিবেচনা থাকে, দুইটাকেই কিন্তু আপনার মাথায় রাখতে হয়। তো আমি যেটা করলাম, আমি রুগীর মেয়ের কাছ থেকে যে পারমিশন নিব, শুরু করব, মেয়ে কিছুই বুঝতেছে না, মেয়ে তো হাউমাউ করে কাঁদতেছে। মেয়ে যখন দেখলো বাবার কোনো জ্ঞান নাই, কার্ডিয়াকের মানে মানে এরকম শুয়ে পড়ছে, ও ভাবছে মারা গেছে। আমি দেখলাম সে মোবাইলটা বের করে কাকে জানি ফোন দিল যে আব্বা মারা গেছে বলে, হাউমাউ করে কাঁদতেছে, এবং সে ওখানে মানে পড়ে গেল। যখন সে দেখছে আমি সিপিআর দিচ্ছি, সিপিআর শুরু করছি, উনি ওখানে আমাকে আমার পা জড়ায় ধরছে, মানে লিটারেলি আমাকে একটু জড়ায় ধরে হাউমাউ করে ভাইয়া বলে কান্নাকাটি করে দিচ্ছে। খুবই স্বাভাবিক, আসলে আমি হচ্ছে থাকলে তাই করতাম। উনি ভাবতেছে এখানে ডক্টর ছাড়া উনি আসলে কাকে ভরসা করবে, লিটারেলি তো আসলে তাই। তো উনি যখন দেখছে যে আমি ট্রাই করতেছি, তখন ওনার ভিতরে হয়তো বা একটা হোপ আসছে যে তার মানে বোধহয় এগুলো কিছু করে হয়তো বা ব্যাক করা যায়, এরকম ওনার ভিতরে এরকম একটা ধারণা আসছে। তা আমি বললাম আপনার বাবাকে তো তাড়াতাড়ি সিসিউতে নিতে হবে, হ্যাঁ ওনার হার্টবিট বন্ধ হয়ে গেছে, এটাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলে, তাড়াতাড়ি। আমি সিপিআর দিচ্ছি এবং এটা বলতেছি, এবং আমি জোরে চিল্লা পাল্লা করছি, মানে আমার 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 চেম্বারের লোকজন বাইরে যারা ছিল, যেটা আমার সাপোর্ট দরকার, তারা সবাই চলে আসছে। আমি বললাম ওই ড্রাইভারকে তাড়াতাড়ি ফোন দাও, উনি ওষুধ আনা লাগবে না, তাড়াতাড়ি চলে আসতে বলো, আমরা ওনাকে নিয়ে একটা সিসিউতে যাবো, মানে যে শহরে যেখানে সিসিউ আছে। তো রুগীর মেয়ে বললো আমাকে, জাস্ট এটা বললো যে স্যার আপনার যা যা করা লাগে আপনি করেন এটা। এরপর দেখি সে শুধু কাঁদতেছে, মানে জাস্ট আমও করে কান্নাকাটি করছে। তো তারপরে আমরা সিপিআর দিতে দিতে রুগীকে আমি স্ট্রেচারের উপর বসে গেলাম। আমাকে ধরেই ওরা অ্যাম্বুলেন্সে তুলে দিল। আমি সিপিআর মানে বন্ধ করি নাই, বন্ধ করি না। আসলে এখানে আমার একটা জিনিস খুব খারাপ লাগতেছিল, কারণ আমার চোখের সামনে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, আমি জানি যে রুগীটা হয়তো ব্যাক করবে, এত সময় লাগবে এটা আমি জানতাম না, কিন্তু আমার ধারণা ছিল এই ধরনের রুগী সাধারণত তাই হয়। আমরা জাতীয় হৃদরোগে যখন কাজ করছি, আমি যখন আপনার সাথে এই মুহূর্তে কথা বলতেছি, আপনি যদি এখনো ঠিক জাস্ট এই মোমেন্টে যদি জাতীয় হৃদরোগের ইমার্জেন্সিতে যান কিংবা সিসিউতে যান, আপনি যাই দেখবেন 3-4টা বেডে সিপিআর চলতেছে। মানে এই ঘটনাটা যেরকম ভাবে ছড়াইছে, হয়তোবা মানে আমার ঘটনাটা সামনে আসছে বলে সবাই ভাবতেছে যে আমি হয়তো বড় কিছু করে ফেলছি, বাট দিস ইজ নট মি এট দ্য ফার্স্ট টাইম। এই ঘটনা প্রতিটা ডক্টর কম বেশি যারা সিসিইউ ম্যানেজ করে তারা প্রতিনিয়তই করতেছে। এন্ড আমাকে হয়তো লেবেল করা হচ্ছে সুপার হিরো হিসেবে, বাট এটা জাস্ট আ নর্মাল ডিউটি। এটা আমার মানে 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 কি মানে সুপার ন্যাচারাল কোনো পাওয়ার না, এইটাই আমার ডিউটি, এটাই আমার করতে হবে, এটা করেই, এটা আমার রুটি রুজি, দিস ইজ মাই ব্রেড এন্ড বাটার, আমাকে এটা করেই খাইতে হয়। সো এটার জন্য মানে এটা আহামরি কোনো কিছু আমি করছি বলে আমি লিটারেলি মনে করি না, এটা আমার জাস্ট পার্ট অফ মাই ডিউটি ছিল। এনিওয়েজ আমি ওভাবেই ওনাকে অ্যাম্বুলেন্সে তুললাম। অ্যাম্বুলেন্সটা শহর থেকে বেশ মানে যেহেতু আমরা অনেক দূরে, শহরের বাইরে আছি, শহরে যেটা ধরেন 20 থেকে 25 মিনিট সময় লাগবে ওখান থেকে। অ্যাম্বুলেন্স ড্রাইভার বেশ জোরে চালাচ্ছে, আমি সিপিআর দিচ্ছি, রুগীর মেয়ে কান্নাকাটি করতেছে, এবং আমার একজন স্টাফকে আমি নিয়ে নিলাম সাথে, সে আমার পাশে ছিল। আমি মানে সে অক্সিজেন মাস্ক ধরেছিল রুগীর, আমি সিপিআর দিচ্ছি, কোনো রেসপন্স নাই। আরো খারাপ লাগতেছে যে এতক্ষণ সিপিআর দিচ্ছি, রুগীর হার্টবিট ব্যাক করতেছে না, বাসতেছে না, মাঝে মাঝে আমি চেক করতেছি। তো যখন আমি ওই হসপিটালের কাছাকাছি চলে আসলাম, যখন সিপিআর কন্টিনিউ করতেছি, ওরা তো আমাকে ওই অবস্থায় ধরে নামাইছে। আমি সিপিআর যখন দিচ্ছি তখন আমার কানে অনেক ধরনের শব্দ আসতেছিল, যেটা হয় খুবই স্বাভাবিক। আমি সিপিআর দিচ্ছি, লোকজন ভাবতেছে একটা মরা রুগীকে, হয়তো আমার গলা টেস্টতে ঝুলতেছে, তো সবাই বুঝতেছে আমি ডক্টর। কেউ কেউ ভিডিও করতেছিল তখন, মানুষজন ভিডিও করতেছে, এবং তারা অনেকে বলতেছিল যে এই দেখো মরা রোগী উপরে তুলতেছে, সিসিতে নিয়ে যাবে। তো এখন আসলে ওই সময় তো এখন মানুষকে বুঝাবো নাকি আমি রুগীর পিছনে দৌড়াবো, ওগুলা আমি আসলে আমি মনে করি যে এটা, বা অনেক মানুষ এরকম বলে, এটা আমরা আসলে ডাক্তার হিসেবে কান নেই না, বা নেওয়া উচিত না। বেশ কিছু জিনিস শুনতে হয় না। তো আমি সিপিআর দিতে দিতে রুগীটাকে এমার্জেন্সিতে নিলাম। এমার্জেন্সি যাওয়ার পরে আমরা যে হসপিটালে গেছিলাম, এটা সাতক্ষীরায় অবস্থিত ব্লিস হসপিটাল। হ্যাঁ, এটা নতুন নাম ব্লিস হসপিটাল, এটা আগে পুরনো সিরি হসপিটাল নামে চিনতো লোকজন। তো এই হসপিটালের যারা স্টাফরা ছিল তারা যথেষ্ট আন্তরিক, আমি খুবই হ্যাপি। এটা যে একটা এমার্জেন্সি সিচুয়েশন, সবাই যে দৌড় দিয়ে চলে আসছে, হ্যাঁ এটা একটা কোড ব্লু সিচুয়েশন, মানে সবাই দৌড় দিয়ে চলে আসবে, মানে মানে রুগীটাকে সেভ করার জন্য আমার যত ধরনের লোকবল দরকার সবাই চলে আসছে। মানে আমি না চাইতে দেখলাম আমার পাশে সব চলে আসছে, ক্যানোলা রেডি, সিস্টার রেডি, ওখানে ওয়ার্ড বয় রেডি, সবাই রেডি। এবং সাথে সাথে সিসিউতে একজন ফোন দিল যে একটা এমার্জেন্সি রুগী ঢুকতেছে, তাড়াতাড়ি সবাই রেডি হও।
তো আমরা ভাবে রুগীটাকে লিফটে তুললাম, তখনও সিপিআর চলতেছে, রুগী কিন্তু তখনও ব্যাক করে নাই। যখন আমরা যখন ইস্যু উপরে গেলাম, সিসিউতে যাওয়ার পরে প্রায় যখন ধরেন তো 35 মিনিটের উপরে, হয়তো বা 40 মিনিট নিয়ে রোবট এরকম হবে। যদি এটা পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে 39 মিনিটসের একটা মানে গল্প আসছে আর কি। তো তখন আর কি রুগীর হার্টবিট আসে, আসার পরে তারপরে মানে রুগীর যেহেতু হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকের যত ধরনের ম্যানেজমেন্ট দেওয়া দরকার এই ধরনের ম্যানেজমেন্ট আমি শুরু করলাম। আমি একটু বলে রাখি, এখানে আসলে কিছু কিছু মানুষের গল্প হয়তো পর্দার আড়ালে চলে যাবে। এখানে ওখানে তখন রাউন্ডে আসছিলেন আমাদের সাতক্ষীরার সব থেকে আমাদের আমাদের সুপারভাইজার, আমাদের স্যার আরিক আহমেদ স্যার তখন উপস্থিত ছিলেন। তো এটা আমাকে আমার মনোবল মনে করেন আরো অনেক বাড়া গেছে, মানে আমার সুপারভাইজার স্পটে উপস্থিত, সে আমাকে দেখতে পাচ্ছে এবং সে ওখানে দাঁড়ায় আছে, সে কিন্তু নড়ে নাই। স্যার দাঁড়ায় আছে এবং আমাকে স্যার সাহস দিচ্ছে, গো অন, মানে ক্যারি অন, তুমি চালায় যাও, করে যাও। মানে সে দাঁড়ায় ছিল এবং সে দেখতেছিল যে কি করা উচিত কি করা উচিত, আমাকে আবার এক কোণে ডেকে বললো এটা করো এটা করো। তো সব আমার জন্য এটা খুবই সুবিধা হয়েছে আর কি, রুগীটাকে ম্যানেজ করা। তো যখন রুগীটা ব্যাক করছে, আমরা যখন রুগীটাকে লাইফ সাপোর্টে দিলাম, ইন্টিউবেশন করলাম, লাইফ সাপোর্টে দিলাম, ওখানে যে অফিসার ছিলেন তিনি আমাকে হেল্প করলেন এই ব্যাপারে। তো তারপর লাইফ সাপোর্ট দেওয়ার পরে হার্ট অ্যাটাকের যে ধরনের ওষুধ দেওয়া দরকার সেই ধরনের ওষুধ আমরা যখন শুরু করলাম, বের হয়ে সিসিউ থেকে বের হয়ে রুগীটাকে যখন স্টেবল করলাম। এখানে আর একটু বলি যে এই রুগীটাকে স্টেবল করা আবার ডিফিকাল্ট ছিল, কারণ হচ্ছে ওনার প্রেশার ছিল 0, মানে কোনো প্রেশার ছিল না, আমরা এটাকে বলি এনআর, নন রেগুলেবল। তো রুগীর এতক্ষণ পালস ছিল না, মানে রুগী ছিল না, এতক্ষণ পরে পালস ব্যাক করছে, কিন্তু প্রেশার নাই, বিপি নাই, সাথে আবার হার্ট ফেলিওর। তো রুগীর মানে পালস যেহেতু প্রেশার নাই, ওই প্রেশার দেওয়ার ওষুধ দেওয়া লাগতেছে, প্রেশার যেহেতু 0 আছে, রুগী যেহেতু শকে আছে, এটা কোনো শক বলি, সো কার্ডিওজেনিক শক থেকে আস্তে আস্তে ওষুধ দিয়ে প্রেশারটাকে একটু উঠানো হচ্ছে। আবার রুগীর দিকে হার্ট ফেলিওর, বেশি পানি বা ফ্লুইড পাচ্ছে, স্যালাইন যেটা আমরা বলি না কেন, দেওয়া যাচ্ছে না। সো আলটিমেটলি সাপোর্টে ছিল রুগী। দেওয়ার পর যখন আমরা বের হয়ে আসলাম, রুগীর লোকজন তখন জড়ো হয়ে গেছে, অনেক লোক চলে আসছে, আত্মীয় স্বজন, যেটা হসপিটালে যে ধরনের সিনারিও গুলো ঘটে। রুগীর মেয়ে কান্নাকাটি করতেছে, বাড়ির লোকজন বলাবলি করতেছে যে যারা অন্যান্য দর্শনার্থী ছিল, এভাবে যদি বলি আমি, যে যারা অন্যান্য রুগীর অ্যাটেন্ডেন্ট ছিল, তারা আমাকে বলতেছে যে রুগী তো দেখলাম বেঁচে ছিল না স্যার, আপনি ঢুকাইলেন যে, শিশুতে নিলেন যে। তা আমি বললাম যে না, বেঁচে ছিল ব্যাপারটা না, এটাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলে, আমরা মোটামুটি রিসিসিয়েট করার চেষ্টা করছি, ওনাকে আবার ফিরে আনার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ উনি এখন হয়তো ফিরে আসছেন, আমরা তবে এখনো ডেঞ্জার মোমেন্ট পার হয় নাই, উনি এখন সাপোর্টে আছে, দেখা যাক, চিকিৎসা চলতেছে। তো ওনারা বললেন না, আমরা দেখবো, আমরা দেখতে চাই। এটা এটা খুবই যৌক্তিক ব্যাপার, এটা রুগীরা প্রায় আমাদেরকে বলে, যখন রুগী সাপোর্টে যায় তখন রুগীর আত্মীয় স্বজন দেখতে চায়, কারণ এটা একটা গল্প তো আপনি জানেন হয়তো, যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘোরে যে মরা রুগী নেওয়া, আমরাও শুনছি অনেক সময়, আমি জানি না এরকম কোনো মানে সত্যতা আছে কিনা। তো যাই হোক, রুগীটা যখন তারা রুগীর অ্যাটেন্ডেন্ট যাওয়ার পরে যখন আমরা দেখাই মনিটরে যে হার্টবিট হচ্ছে, এটা প্রেশার, হ্যাঁ, তখন তো রুগীর ওভাবে যেহেতু লাইফ সাপোর্টে দেওয়া, রুগীর তো জ্ঞান নাই, ওভাবে কথা বলতেছে না। তো যাই হোক, ওরা আমার উপরেই ভরসা করলো, যেহেতু দেখলো যে আমি এত দূর নিয়ে আসছি। ওরা বললো যে স্যার আপনি নিয়ে আসছেন, আপনার উপর আমরা এগুলো বুঝি না কিছু, আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা কিছু বুঝি না, আপনি যেটা ভালো মনে করেন। তো ঠিক আছে, আমি এভাবেই চিকিৎসা ব্যবস্থা চললো। এরপরে যখন রুগীটা কিছু মোমেন্ট যাওয়ার পরে রুগীটা যখন ইমপ্রুভ করলো, তার প্রেশার বাড়তেছে, রুগী আস্তে আস্তে জ্ঞান আসতেছে, বা রুগী যখন ভালো হচ্ছে, সহজ কথায় যেহেতু হার্ট অ্যাটাকের ওষুধ দেওয়া হয়েছে, ইনজেকশন দেওয়া হয়েছে, রুগীটা আস্তে আস্তে ইমপ্রুভ করা শুরু করলো। এরপরে যখন রুগীর অ্যাটেন্ডেন্টরা দেখলো, ভিতরে ঢুকলো যে না, রুগী কথা বলতেছে, আমরা লাইফ সাপোর্ট খুলে দিলাম পরের দিন সকালে। তো এরপরে 2 দিন পরে রুগীটা আরেকটু স্টেবল হওয়ার পরে আমরা ওনাকে খুলনায় পাঠালাম, যেখানে পিসিআই করা যায়, মানে ইন্টারভেনশন করা যায়। তো ওখানে হার্টে 2টা রিং বসায় আসলে, এবং তখনই বেসিক্যালি ওনারা বিভিন্ন মাধ্যমে শুনলো যে এটা আসলে ওনার তো বেঁচে থাকারই কথা ছিল না। এবং পরবর্তী যেহেতু হসপিটাল তাদের প্রমোশন বা যাই বলেন না কেন, মানে যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে, সবাই চায় এটা সচেতনমূলক ভাবে হলেও ছড়াকে চায় যে সিপিআর করে এই ধরনের মানে গোয়িং টু ডাই এই ধরনের পেশেন্টদেরকে কামব্যাক করানো যেতে পারে, যদি তার হায়াত থাকে আর কি, আল্লাহ যদি রাখেন। তো ওইভাবে মূলত ওইভাবে ভিডিওটা মনে হয়, আমার ধারণা এভাবে তারা রিলিজ করে, এবং পরবর্তীতে আলটিমেটলি ভাইরাল হয়। এই ব্যাপারটা আসলে মোরলেস এই ছিল। ওকে, দারুণ। আমি আসলে পুরো মানে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। তা আমি আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই 39 মিনিট ধরে সিপিআর দেয়া, এটা তো খুবই কষ্টসাধ্য এবং একটা চ্যালেঞ্জিং বিষয়। মানে এটা কিভাবে সম্ভব ছিল? আপনার জন্য এটা চ্যালেঞ্জিং ছিল কিনা সেই সময়? আমি 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 কেমন ঘামতেছিলাম, মানে আমার পুরো বডি থেকে ঘাম রুগীর বুকের উপর পড়তেছে, মুখের উপর পড়তেছে, এবং এটা লোকজন দেখতেছে, এবং এটা আমার জন্য খুব বিব্রতকর ছিল। কারণ একে তো আমার স্টেথো ঝুলতেছে, আমার পিছনে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে আমার সব ডিভাইস থাকে আর কি, আন্ডোস্কোপ বলেন বা ডক্টরদের যে সমস্ত মেশিনারিজ থাকে আমাদের টুকটাক কাজ করার জন্য, ওই ব্যাগটা ছিল। তো পিঠে ব্যাগ ঝুলতেছে, আমি সিপিআর অতক্ষণ ধরে দিচ্ছি, পিঠ ব্যথা হয়ে গেছে আমার, কিন্তু ছাড়ি নাই আসলে। পরবর্তীতে যখন আপনারা
ভিডিওটা দেখছেন বা আমিও যখন দেখছি হয়তো আমারও মনে ওই প্রশ্নটাই আসছে যে এতক্ষণ আমি, কিন্তু আমি নিজেও জানি না। আচ্ছা আচ্ছা, আপনি যখন এই যে স্ট্রেচারের উপরে উঠলেন, মানে তখন আসলে কি ভাবছিলেন, মানে কি ভেবে উঠলেন আপনি স্ট্রেচারের উপর? সিপিআর একটা ঝামেলা আছে, ঝামেলাটা না, ঝামেলা মানে একটা ফ্যালাসি আছে। ব্যাপারটা কি, সিপিআর শুধু দিলেই হবে না, সিপিআরটা ইফেক্টিভ সিপিআর হতে হবে, মানে এমন ভাবে সিপিআর দিতে হবে যাতে হার্টটা বিট করে, পাম্প করে এবং এই ব্লাডটা জানি বডিতে সার্কুলেট করে। আমি কোনোভাবে বুক চাপলাম, ইনঅ্যাডিকুয়েট সিপিআর হলো, রুগী সেভ হবে না, কিন্তু শুধু রুগীর মানে ওইটা শুধুমাত্র একটা শো অফই হবে, এটা কিন্তু কোনো কাজের কাজ হবে না। তো আমার তখন মনে হলো আমি যদি স্ট্রেচারের উপরে উঠে বসে, মানে আমি দিতে পারতেছিলাম না, মানে স্ট্রেচারটা বেশ বড় ছিল, আমি দিতে পারতাম, আমার হাত পড়তেছিল না ঠিক মতো। আমি যখন বুঝছিলাম আমার সিপিআর হচ্ছে না, আমি এত কিছু বিবেচনা করিনি। আমার কাছে মনে হয়েছে একটা মানুষ যদি বেঁচে ফেরে তাহলে ওইখানে আসলে বিজ্ঞান বলে কিছু থাকে না, মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করি। আমি রুগীর গায়ের উপরে উঠিয়ে বসলাম এবং সিপিআর দেওয়া শুরু করলাম এবং ওরা ওইভাবে আমাকে ঠেলা শুরু করলো। হ্যাঁ, মানে এইভাবেই ব্যাপারটা চলতেছিল এবং সিপিআর এতক্ষণ ধরে দিছি, 40 মিনিট হয়ে যাচ্ছে কাছাকাছি। ওই সময় আমার ব্রেন আসলে এগুলো কাজ করতেছিল না, আমার শুধু মনে হচ্ছিল যে পেশেন্ট মানে পেশেন্টকে ছাড়া যাবে না। হ্যাঁ, এই পেশেন্ট হারানো যাবে না, কারণ আমার চোখের সামনে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আর তাছাড়া মানে আমার আলহামদুলিল্লাহ এর আগে আমি অনেকগুলো এরকম কাজে অংশ নিছি, বেশ কিছু কাজে ফেল হয়েছে। সিপিআর তো আসলে এটা ডিপেন্ড করে যে যেটা আমরা বলি আর কি, যে হায়াত না থাকলে তো আসলে আমাদের ডক্টরদের কিছু করার থাকে না। তো আমরা ডাক্তার হিসেবে কি করতে পারি, চেষ্টা করতে পারি। এই যে বললাম আমি আমি আপনার সাথে কথা বলছি, ঠিক এই মোমেন্টে কিন্তু হৃদরোগে যান, সিপিআর চলতেছে। ও যে কোনো হসপিটালে যান, সিপিআর চলতেছে। আমাদের যারা অ্যানাস্থেশিয়াতে ডক্টররা কাজ করেন, যে সমস্ত, আমি তো তাদেরকে বীর বলে ডাকি আর কি, কারণ তারা এগুলো আরো বেশি ফেস করেন। হ্যাঁ, তারা কিন্তু অনেক বেশি ফেস করেন। এবং আমরা না হয় ডক্টর, আমরা না হয় সিপিআর দিলাম, কিন্তু আসলে তো এটা ডক্টরদের সামনে ঘটে না সব সময়, রাস্তায় পড়ে হতে পারে, আপনার কলিগের হতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে সিপিআর হচ্ছে এমন একটা বার্নিং ইস্যু হয়ে গেছে এবং একটা নেসেসারি জিনিস হয়ে হয়ে গেছে, এটা আমাদের সবারই জানা উচিত। শুধু ডক্টররা জানে ব্যাপারটা এরকম না, যেহেতু এটা লাইফ সেভিং একটা প্রসিডিওর, এটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সবারই কম বেশি জানা উচিত। দরকার হলে আমরা আমাদের পাঠ্যপুস্তকেও কিন্তু ইনক্লুড করতে পারি যদি করা যায়। কারণ আমাদের দেশে খুব সুন্দর সুন্দর ডক্টর আছে, মানে খুবই লেজেন্ড লেভেলের ডক্টর আছে, আমরা তাদের হেল্প নিয়ে কিন্তু চাইলেই এই জিনিসটা কিন্তু মানে পেনিট্রেট করতে পারি, কমিউনিটির মধ্যে ছড়া দিতে পারি, যাতে কিনা সবাই, কারণ এতে কি হতে পারে, এটা একটা লাইফ সেভিং প্রসিডিওর। একটা মানুষ হারাই যাচ্ছে, তাকে হারানো থেকে অত যদি হায়াত থেকে আমরা তাকে ব্যাক করাইতে পারি, এরকম অনেক ঘটনা আপনি শুনবেন আর কি। তো ওই জন্য আমি সিপিআরটা অফ করতে চাই নাই। সময় হয়তো বা যাচ্ছে অনেক, আহ, কিন্তু আমি আমার আমার ইচ্ছা ছিল যে আমি সিসি পর্যন্ত যাব, ওইখানে সিপিআর দিব, তারপরে যদি ফেল হয় আমি দেন ছাড়বো, কিন্তু এর আগে আমি ছাড়বো না। এবং আলহামদুলিল্লাহ সিসিউতে যাওয়ার পরেই তো উই গট দ্য পেশেন্ট সেফ। আচ্ছা, দারুণ। আপনি কষ্ট তো করলেন, যেমন আপনি প্রায় 39 মিনিট ধরে, যদিও ঘড়ির কাঁটা ধরে বলা হচ্ছে যে 39 মিনিট ধরে আপনি সিপিআর দিলেন, এবং এর বাইরে আপনি গাড়িতে করে, অ্যাম্বুলেন্সে করে নিজে রুগীকে নিয়ে আসলেন। শেষ মুহূর্ত পর্যন্ত বলা চলে যে আপনি লড়ে গেলেন। এরপর যখন দেখলেন রুগীটি বেঁচে উঠলো, সে সময় আপনার ফিলিংসটা কি ছিল, মানে তাৎক্ষণিক কি অনুভব হচ্ছিল সে সময়? আমাকে এখন ধরেন আপনারা অনেকে লিখছেন বা বলতেছেন যে এই ডক্টরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, তা আমার কাছে মনে হয় আমার অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি। আমার অ্যাওয়ার্ডটা কেমন, মানে ডক্টরের অ্যাওয়ার্ডটা কিরকম, আপনি একটা পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করতেছেন, পেশেন্টটা বেঁচে গেল, এইটাই তো অ্যাওয়ার্ড। এর থেকে বড় অ্যাওয়ার্ড কি? কারণ আপনি অ্যাওয়ার্ড কেনই বা ক্লেম করবেন, এটা তো আপনার ডিউটি। আপনি ডক্টর, আপনি তো নিশ্চয়ই বাবুর্চি হবেন না, রান্না করবেন না, আপনি ডক্টর মানে কি আপনাকে এইটাই করতে হবে। তো আমি যেটা করতেছি, আমার যে ডিউটি, আমার ডিউটিটা যদি সঠিকভাবে অ্যাকমপ্লিশড হয় এবং আমি যদি দেখি আউটকামটা যদি চোখের সামনেই দেখি, এটা তো মনে করেন যে একটা বিশাল ব্যাপার, তাই না? মানে এটাই তো আমার জন্য বড় বিউটি, বড় গিফট। সো আমার ওই সময় অনুভূতিটা যে কেমন ছিল, এটা আমি আপনাদেরকে এখন হয়তো বলতে পারবো না। এটা মানে এটা ডক্টরাই বলতে পারে, মানে যে যার এরকম যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, যখন হয় তখন তারা বুঝতে পারে ব্যাপারটা কিরকম। ডেফিনেটলি এটা একটা মানে খুবই ভালো মোমেন্ট ছিল যখন রুগী দেখলাম বেঁচে গেছে, রুগীটা চলে আসছে, রুগীর মেয়ে বের হয়ে তো আমাকে মানে, সে তো ওই সময় যখন দেখলো বাবা পরের দিন এরকম তার বাবা আব্বা বেঁচে গেছে, সে আমাকে জড়ায় ধরলো, আহ, কান্নাকাটি শুরু করে দিল। মানে এগুলোই গিফট, এগুলোই পাওয়া, এগুলোই পাচ্ছি বলতে। আপনি যে এই শেষ পর্যন্ত লড়ে গেলেন, আমরা তো দেখি যে চিকিৎসকদের নেগেটিভ খবরগুলোই বেশি ছড়ায়, এবং এক্ষেত্রে এই জায়গায় আপনি যখন একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য আপনি দেখলেন না যে এই রোগীর পেশা কি, তিনি কে, তার স্ট্যাটাস কি, এসব না চিন্তা করে রোগীকে রোগী হিসেবে মনে করে আপনি যখন এই শেষ পর্যন্ত লড়ে গেলেন, মানে এই লড়ে যাওয়ার প্রেরণাটা কি আপনার আসলে? শুধু ডক্টর না, আমার কাছে মনে হয়েছে পাবলিক সার্ভিস রিলেটেড যে কোনো প্রফেশন নিয়ে নেগেটিভ ধারণা বেশি আমার কাছে মনে হয়েছে। যেমন দেখেন, পাবলিক সার্ভিস রিলেটেড আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেন, নেগেটিভিটি বেশি। ডক্টরদের কথা বলেন, নেগেটিভিটি বেশি। মানে সার্ভিসের সাথে রিলেটেড যে কোনো প্রফেশনের নেগেটিভিটি আছে। তারপরেও কি পুলিশ তার সেবা বন্ধ করছে? করে না। ডক্টর কি তার সেবা বন্ধ করছে? করে না। কারণ এটা হচ্ছে, আমি মনে করি, পার্ট অফ দ্য
পলিসি, এটা এরকমভাবে চলমান আছে, বাংলাদেশে চলমান আছে। আর এটা মানে চলমান হওয়ার পিছনে যে আমাদের কোনো দায় নাই তা কিন্তু বলা যাবে না। আপনি খুঁজে বের করলে কিন্তু পাবেন, আমাদেরও কিন্তু অনেক একটা দায় থাকে। তবে সেই সমস্ত জায়গাগুলো আস্তে আস্তে মিনিমাইজ হচ্ছে। এখন যদি আপনি নিউ জেনারেশনের কথা চিন্তা করেন, যে ডক্টররা আছে, আমি নিউ জেনারেশনকে বলবো, নিউ জেনারেশনকে তো গ্রো আপ করতেছে আমাদের মেন্টর, আমাদের স্যাররাই। তো স্যাররা এখন নিউ জেনারেশনকে এমন ভাবে বিল্ড আপ করতেছেন, মানে এখন যে জেনারেশনটা তৈরি হচ্ছে এটা এমন, আপনি দেখবেন নেক্সট টাইম ডক্টরই কিন্তু খুব ডেডিকেটেড, খুবই ডেডিকেটেড। মানে তারা চায় যে তার পেশেন্ট আউটকাম সর্বোচ্চ ভালো, এতে করে তারও লাভ হয়, তার প্রফেশনালিজমটা বাড়ে, আবার তার রুগীটাও ভালো হয়। তো এটা মোরালেস এর ব্যাপারটা যে আমি করছি এরকম না। আমার জানা অনেক অসংখ্য ডক্টর আছে, আমি যেখানে ছিলাম জাতীয় হৃদরোগ, এখানে আমি দেখছি ওখানকার সব ডক্টরই মোরালেস মানে দে আর টু মাচ প্রফেশনাল, এবং তারাও অনেক বেশি মানে কি বলা যায় মানে অ্যাক্টিভ। হ্যাঁ, সো আমার কাছে মনে হচ্ছে নেগেটিভিটি হয়তো বা আমরা যদি চাই, নেগেটিভিটি তো এক পক্ষ থেকে হয় নাই, দুই পক্ষ থেকে এটা ক্রিয়েট হয়েছে। আমরা যদি চাই, উভয় পক্ষ যদি চায়, বিশেষ করে আপনারা যারা প্রচার প্রসার করেন, আপনারা যদি পজিটিভিটি যেটা একটু বাড়াইতে পারেন, হ্যাঁ মানে যেটা হয় আর কি, তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে করে দেখা যাবে একসময় নেগেটিভিটি চলে যাবে। আমাদের যে মেডিকেল সায়েন্স বা আমাদের যে মেডিকেল এডুকেশন বলেন, হেলথ সিস্টেম বলেন, এটা আস্তে আস্তে একটা সার্টেন লেভেল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসবে। অনেকেই দেখে বলার চেষ্টা করছেন যে সেদিনের চিত্রটি যদি একটু ভিন্ন হতো, মানে রোগীটি যদি কোনোভাবে যদি বেঁচে না ফিরতো, তাহলে হয়তো পরিস্থিতিটা কিছুটা ভিন্ন হতে পারতো। এবং আপনি এই ঘটনাকে কেন্দ্র করে অনেক চিকিৎসক তাদের অভিজ্ঞতা শেয়ার করছে, আমি অনেককেই দেখলাম এরকম, যে আসলে চিকিৎসক তো শেষ পর্যন্ত লড়ে যাচ্ছেন এবং এটা চিকিৎসা পদ্ধতি অ্যাপ্লাই করছেন, কিন্তু সাধারণ মানুষ হয়তো এটা জানছে না, বুঝছে না যে এটা আসলে কোনো চিকিৎসা পদ্ধতির মধ্যেই পড়ে। এই স্বজনদের কোনো কথাকে যাচাই বাছাই না করে হয়তো গণমাধ্যমের শিরোনামও হয়ে যেতে পারে যে আমার বাবাকে বুক চেপে চেপে মেরে ফেললো। তো এই ধরনের সংস্কৃতি থেকে যদি সচেতনতা ছড়াতে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? আমরা সবাই মিলে হচ্ছে একটা একটা কালচার একটা গ্রো করি বা একটা কালচার তৈরি করি, বিল্ড আপ করি। যখন এটা দাঁড়ায় যায়, এটা চাইলে কিন্তু আপনি একদিনে অ্যাবলিশ করতে পারবেন না, মুছে ফেলতে পারবেন না। তো তখন আপনাকে কি করতে হবে, ঠিক যে কাজে আপনি এটাকে গ্রো করছেন, একই কাজে এটা আপনাকে সমাজ থেকে সরায় ফেলতে হবে। আপনার যদি মনে হয় যে আমাদের প্রফেশনালিজমের অভাবে এটা তৈরি হয়েছে, তাহলে আমাদের প্রফেশনালিজম দিয়েই আবার এটাকে আপনাকে মুছে ফেলতে হবে। এক নাম্বার দুই হচ্ছে, কিছু ক্ষেত্রে তো হয়েছেই যে যখন আমরা মিডিয়াতে এই ব্যাপারগুলো আসে, মিডিয়ারও কিছু জায়গা থাকে যে হয়তো যেভাবে উপস্থাপন করলে সঠিক তথ্যটা আসতো, হয়তো হয়তো উপস্থাপনটা সঠিকভাবে ছিল না, সেক্ষেত্রে তাদেরও দায়বদ্ধতা আছে। তারা যদি চায় যে সঠিক তথ্যটা যদি সমাজের কাছে তুলে ধরা যায়, তাহলে মানুষ সত্যটা জানতে পারে। এক দুই আর তিন হচ্ছে যে পেশেন্ট পুলের পক্ষ থেকে আপনি যখন ডক্টরের কাছে আসেন, তখন মনে রাখতে হবে যে আপনার কিন্তু ডক্টরকে ভরসা করতেই হবে। মানে ইউ হ্যাভ নো আদার ওয়ে, আপনার তো এছাড়াও অন্য কোনো পথ নেই। তো অবশ্যই আপনাকে কিন্তু ভরসা করে কিছুটা তাকে ঝুঁকিয়ে নিতে দিতে হবে, কারণ সে তো চাইবেই। মানে আপনি একটা ডক্টরের কাছে একটা পেশেন্ট কখন আসে? মিষ্টি খেতে তো আমরা আসি না। আমরা কখন আসবো? আমি যখন অসুস্থ হই, আমার যখন কোনো একটা বডির মধ্যে কোনো একটা ঝামেলা চলতেছে, তখনই তো আমি আসি। তো তখনই তো ইন্টারভেনশনের কথা আসে, তখনই তো মানে এমন কিছু করতে হবে যেটা রিস্ক ক্যারি করে। তো ওই ঝুঁকি তো নেওয়ার সাহস তো আমাকে দিতে হবে ডাক্তার হিসেবে। আপনি যদি আমাকে দেন, তবেই না আমি দ্রুত সাহসটা নিতে পারবো। এই সিপিআর এর ব্যাপারটা এরকম হয়েছে, অসংখ্য ক্ষেত্রে দেখা যায় যে সিপিআর হয়তো ডক্টর শুরু করবে, পেশেন্ট পার্টি ডিসিশন নিতেই সময় লাগাই দিছে অনেকক্ষণ। তো মানে যে সার্টেন টাইমে সিপিআরটা দেওয়া উচিত, সেই সার্টেন টাইমে হয়তো সিপিআর স্টার্ট হয় নাই, এন্ড দ্যাট ইজ ওয়াই মানে উই হ্যাভ টু লুজ দ্য পেশেন্ট। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে এটা আমরা নিউ জেনারেশন আমরা ট্রাই করতেছি। পার্সোনালি আমি আমার জায়গা থেকে যথেষ্ট ট্রাই করি যাতে নেগেটিভিটি আস্তে 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 মুছে ফেলা যায় বা সরাই ফেলা যায়। হ্যাঁ, তা আমার ধারণা আসলে আমি না, এখন নিউ জেনারেশন অনেকেই করে, এবং আপনি দেখবেন যে হয়তো বা আগামী 5 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশের মানে হেলথ সিস্টেম ইনশাল্লাহ একটা লেভেলে চলে যাবে। কারণ আমাদের দেশে থেকে আপনি সারা ওয়ার্ল্ডে এমআরসিপি তে টপার বের হয়, তাহলে কেন আমরা পিছিয়ে যাব, তাই না? আমাদের দেশ যদি শরীফুল আলিম বানাইতে পারে, আমাদের দেশ যদি জেসি বানাইতে পারে, আমাদের দেশ যদি মানে কি বলা যায়, ধরেন ওয়াদুদ স্যারের মতো লেজেন্ড বের করতে পারে, মুমিনুজ্জামান স্যার বের করতে পারে, তাহলে আমাদের দেশ পিছিয়ে থাকবে কেন? এটা তো আমার মাথায় ঢুকে না। মানে এটা তো কোনোভাবেই সম্ভব না। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে 5 থেকে 10 বছর পরে উইল বি আ সার্টেন পজিশন যেখানে যেখানে আমরাই দ্রুতি ছড়াবো বা আলো ছড়াবো, আমার কাছে মনে হয়। আসলে এটা তো একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং জীবন রক্ষাকার একটা প্রসিডিওর। তো এটা সাধারণ মানুষদের মধ্যে একদম সর্বস্তরে এটা ছড়িয়ে দেওয়ার জন্য মানে কি করণীয় হতে পারে, কর্তৃপক্ষের কি করণীয় হতে পারে, বা সাধারণ মানুষের এখানে শেখার জায়গাটা কি? মানে আপনি দেখবেন বিভিন্ন দেশের ছোট ছোট এরকম ভিডিও আছে, মানে তারা দেখাচ্ছে কিভাবে সিপিআর শুরু করতে হয়, এবং কিছু কিছু কান্ট্রিতে ছোট বাচ্চাদেরকে সিপিআর শেখানো হয়। এবং এমনকি শুধু তাই না, ধরেন যে কোনো অফিসে, ধরেন আপনি যে অফিসে জব করেন, আপনাদের অফিসের যে যে বাউন্ডারির ভিতরে আপনি কাজ করেন, সেখানেও কিন্তু সার্টেন কিছু মিটিং হয়, রেগুলার কিছু ওয়ার্কশপ হয়, কাজ হয়। তো এরকম আমাদের গ্রুমিং এর ভিতরে যদি থাকে যে আমরা
আমাদের প্রত্যেকটা সেশনের মধ্যে একটা সেশন এরকমও থাকবে যে লাইভ সেভিং প্রসিডিউরটা, একটা রুগী, একটা মানুষ কাজ করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেল, কি কি কারণে অজ্ঞান হতে পারে একটু দেখে নিলাম ডক্টর কাছে যাওয়ার আগে, কিংবা কি করলে তাকে ব্যাক করানো যেতে পারে, বা কখন সিপিআর দিতে হয়, এই জিনিসটা তাকে জানানো। তো এটা আমার কাছে মনে হচ্ছে স্কুল লেভেল থেকে জানানো যেতে পারে, পার্টিকুলারলি কলেজ লাইফে। দেন হচ্ছে ভার্সিটি, আমাদের দেশের ভার্সিটি তো অনেকগুলো, প্রত্যেকটা জেলায় বিভাগেই তো মোটামুটি ভার্সিটি আছে। সে সমস্ত জায়গায় যদি এই জিনিসগুলো ছড়ানো যায়, যেহেতু তারা সমাজে ছড়ায় যাবে, ভার্সিটি থেকে বের হওয়ার পরেই তো তারা বিভিন্ন অফিসে চলে যায়, সারা বাংলাদেশে ছড়ায় যায়। তো তারা যদি জানে, ধরেন আপনি জানি, আমরা দুজন যদি জানি, আজকে আপনি ধরেন চিটাগাঁয়ে আছেন, আমি ঢাকায় আছি, তার মানে আমি ঢাকা যেখানে আছি আমি সেই জায়গায় সাপোর্ট দিলাম, আপনি সেখানে সাপোর্ট দিলেন, আমি দুইটা লোককে শিখালাম, দুইটা লোক থেকে চারটা লোক শিখবে, চারটা থেকে আটটা শিখবে। তো আমার কাছে যেহেতু এটা লাইফ সেভিং প্রসিডিউর একটা, তো এটা আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে সবারই কম বেশি জানা উচিত। এখন জানানো তো নিজের পক্ষ থেকে সম্ভব না, ওই জন্য আমি বললাম যেটা একটা আনুষ্ঠানিক কোনো রুট দেওয়া যায় কিনা, যেটা আমাদের দরকার, আমাদের দরকারি। সেটা এটা গভর্নমেন্ট চাইলেই কিন্তু পারে, এটা তো কঠিন কিছু না। রুগী এখন বর্তমান কি অবস্থা, এখন কেমন আছে, আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ আছে হচ্ছে কিনা? রুগী তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি মাঝখানে মানে খোঁজ দিয়েছিলাম পেশেন্ট, উনার এলাকা থেকে আমার কাছে আরেক রুগী আসছিলেন। তো আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে ওই চাচা কেমন আছে, তো বলতেছে উনি বাজারে হাঁটাচলা করে একটু, মানে যাই ঘোরাফেরা করতেছে। উনি তো জানেন না, উনি আমার মাঝখানে ওনার সাথে আমার কথা হয়েছিল। তো চাচা বলতেছিলেন যে উনার তো কিছু খেয়াল নাই, উনি কিছুই জানে না যা হয়েছে, উনি কিছুই জানে না। মাঝে মাঝে ওনার বুকে ব্যথা করে, আসলে সিপিআর তো খুব মানে একটা মনে করেন যে বেশ হেভি লোড দিয়ে সিপিআর দিতে হয়। তো কিছু রিপস নষ্ট হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, বসে যেতে পারে। তো এই ব্যথাটা থাকে, এটা একটা মেকানিক্যাল পেন, কিছুদিন তার থাকবে। হ্যাঁ, তো আস্তে আস্তে হয়তো বা আর ওটাও চলে যাবে। এখন ভালো আছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। ওকে, আর এই সাধারণ মানুষরা, চিকিৎসক থেকে শুরু করে সবাই ঘটনাটিকে প্রশংসা করতেছে, এটা কতটা এনজয় করতেছেন? মানুষজন আলোচনা করতেছে এটা নিয়ে। আমাদের দেশে দেখেন যেটা হয়, ওই যে হয় না, দেখেন আমি তো ক্রিকেটারদের দেখে খুব ভয় পাই। একদিন ভালো ক্রিকেট খেলছে, সেলিব্রিটি বানায় দেয়, পরবর্তী দেখে আর আরাম পায় না। সেই আমি ওভাবে বিবেচনা করি যে মানুষ যে তবে মানুষ যে আমাকে প্রশংসা করতেছে, আমি আমি ব্যক্তিগতভাবে প্রশংসাটা নিচ্ছি না, আমি নিচ্ছি হচ্ছে ডাক্তার হাবিব হিসেবে প্রশংসাটা নিচ্ছি। আমি চাচ্ছি যে এই অ্যাপ্রিসিয়েশনটা আমার ক্ষেত্রে না, সব ডক্টরের ক্ষেত্রে পাওয়া উচিত। যারা, আপনি যদি আপনার ডক্টরকে অ্যাপ্রিসিয়েট করেন, আপনি আপনি বিলিভ করতে পারবেন না ওই ডক্টর আপনার জন্য জীবন দিয়ে দিবে। মানে আপনি আপনার ধারণার বাইরে, আপনি যদি আপনার ট্রিটিং ডক্টরকে যদি একটু অ্যাপ্রিসিয়েট করেন যে আপনি যেটা করতেছেন ডক্টর ব্রিলিয়েন্ট, আপনি আপনি যদি কাজ আপনি যদি আপনি আপনার মতো করে কাজ করেন, বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করেন, আপনি শুধু এটা আপনার ডক্টরকে বলে দেন, দেখবেন সে ডেফিনেটলি, সে যদি ন্যূনতম মনুষ্যত্ব তার থাকে, মানবিক বোধ থাকে, ডেফিনেটলি সে তার লাইফ দিয়ে দিবে আপনাকে সেভ করার জন্য। তো আমি ওভাবেই নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে যে অ্যাপ্রিসিয়েশনটা আমি পাচ্ছি, সবাই ভালো বলতেছে। তো এই ভালোটা আমি আমি শুধু আমি আমি একা নিচ্ছি না, আমি সবাইকে ছড়াই দিচ্ছি। আমি চাচ্ছি যে এটা ডক্টর সোসাইটির মধ্যেই ছড়ায় যাক, এটা সবার জন্য। হয়তো পর্দার আড়ালে অনেকে থাকে যাদের সিসিটিভি ফুটেজ বাইরে আসে না, এই যে আমি কথা বলতেছি, হয়তো এখনো কেউ কারো লাইফ সেভ করে ফেলতেছে, এটা তার জন্য, তার মধ্যে সবার জন্য। আমরা টুগেদার অল, আমরা একটা চেঞ্জ ইনশাল্লাহ, পজিটিভ পিস একটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনি সাতক্ষীরার মতো একটি জায়গায়, বাংলাদেশের একটি প্রান্তে, তো এই প্রান্তিক লেভেলেও যে চিকিৎসার একটা কার্ডিয়াক অ্যারেস্টে এক রোগীকে, যেটার খবর রটে গেছে যে তিনি মারা গেছেন, এই খবরটাও ছড়িয়ে গেছে, কিন্তু সেই রোগী দেখা যাচ্ছে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে এখন হেঁটে বেড়াচ্ছে। বাংলাদেশের প্রান্তিক লেভেলে যে এরকম দক্ষ চিকিৎসক রয়েছে এবং এইরকম অ্যাডভান্স চিকিৎসার মাধ্যমে রোগীরা সুস্থ হচ্ছে, এই বিষয়টা তো একটা অন্যতম উদাহরণ, এটা অবশ্যই নিঃসন্দেহে। তো এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, এই ঘটনাটিকে? আমি তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে যথেষ্ট ধন্যবাদ দিব যে তারা প্রান্তিক লেভেলে এখন বিশেষজ্ঞ ডক্টর পাঠায়। এক সময় আমরা গল্প শুনছি তো যে, বা আমরাও দেখছি ছোট যখন ছিলাম, যখন আমরা অসুস্থ হয়েছি, আমার বাবা চাকরি করতেন মোংলা বন্দরে, মানে আমি বড় হয়েছি একদম পেরিফেরিতে, মোংলা হচ্ছে একদম সুন্দরবনের কাছে, তো ওখানেই বড় হয়েছি। তো আমার বাবা ওখানে জব করছেন যখন, তখন আমি আমি অসুস্থ হলে এমনও সময় গেছে যে কোনো ডক্টর নেই, হোমিওপ্যাথিক খেতে হয়েছে আমাদেরকে, মানে নেই আশেপাশে কোথাও নেই, বা থাকলে অনেক দূরে যেতে হয়েছে। তারপরে তো পোর্ট হসপিটাল হয়েছে একটা সময়। তো কিন্তু এখন কিন্তু এরকম না, এখন আপনি চাইলেই, আপনি প্রান্তিক লেভেলে আপনি যদি চান যে আমি একজন রিউমাটোলজিস্ট দেখাবো, আপনি পাবেন। আপনি একজন কার্ডিওলজিস্ট দেখাবেন, আপনি পাবেন। আপনি একজন নিউরোলজিস্ট দেখাবেন, আপনি পাবেন। মানে এখন আমাদের চিকিৎসা ব্যবস্থাটা এমন ভাবে আমাদের পোস্টিং হয়, বা এমন ভাবে স্বাস্থ্য ব্যবস্থা বলেন, এমন ভাবে ছড়াই দেওয়া হচ্ছে আমাদের গভর্নমেন্ট থেকে। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা কেন করতেছে, এটা তো প্রান্তিক লেভেলে সেবাটাকে পৌঁছা দেওয়ার জন্য, তাই না? যে আমি যদি প্রান্তে কয়েকজন কার্ডিওলজিস্ট রাখতে পারি, কয়েকজন নিউরোলজিস্ট রাখতে পারি, কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার রাখতে পারি, তাহলে শহরে তাকে আসতে হচ্ছে না। হ্যাঁ, আমার যদি শহরের কোনো সাপোর্ট লাগে, তাহলে কি কার্ডিওলজিস্ট কি প্রাইমারিতে রুগীটাকে অ্যাটলিস্ট সেভ করতেছে, সেভ করে তারপর পাঠাতে পারতেছে, এই 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 যে সুবিধাটা হচ্ছে। তো এটাই মূলত চলতেছে। চাইলেই তো আমি মানে বর্ডারের কাছে তো আসলে পিসিআই সেন্টার বানাতে পারবো না, এনজিওগ্রাম করতে পারবো না, কিন্তু কি করা যেতে পারে, করা যেতে পারে এটাই
যে হার্ট অ্যাটাক হলো রোগীর হার্টের অ্যাটাকটাকে ম্যানেজ করে টার্সিয়ারিতে পাঠানো। এটাই কিন্তু আসলে পলিসিটা কিন্তু এরকমই। তো আগে ওইটা ছিল না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট ডক্টর আছে, আস্তে আস্তে লোকবল বাড়তেছে। আমাদের গভর্নমেন্টের যে থিওরি সেটাও তো আলহামদুলিল্লাহ ভালো, প্রান্তিক লেভেলে যাচ্ছে। আমাদের সিভিল সার্জনরা এখন বা আমাদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউএচএফপিও যদি কথা বলি, তারাও অত্যন্ত দক্ষ, তারাও অত্যন্ত আন্তরিক, তারা যথেষ্ট চেষ্টা করে। আমার মেডিকেলের ডিরেক্টরের যদি কথা বলি, তিনিও যথেষ্ট আন্তরিক। আমি যে স্যারের সাথে কাজ করি, মানে সবাই এখন আসলে এখন আন্তরিক, সবাই বেস্টটা দেওয়ার চেষ্টা করে। তা আমার ধারণা প্রান্তিক লেভেলেই হয়তো এখন মানে মোটামুটি ভালো চিকিৎসা চলে। শুধু আমার ওখানে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যদি যান, আপনি মোটামুটি সব লেভেলের ডক্টর পাবেন। আপনি দারুণ বলছেন, কিন্তু তারপরেও বাংলাদেশের চিকিৎসা সেবা নিয়ে একটা কথা থেকে যায়, চিকিৎসক এবং রোগীদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং একটা আস্থার সংকটের কথা সবসময় হয়। তো এই আস্থার সংকটের জায়গাটা আপনি কিভাবে দেখেন? একটু যদি ছোট্ট করে বলেন যে আস্থার সংকট এটা কাটিয়ে উঠতে কি করণীয় হতে পারে? দেখেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। কিরকম, আপনি একটা ডক্টরের সাথে যখন কথা বলবেন, আপনি প্রথম 30 সেকেন্ডেই কিন্তু ডক্টরকে জাজ করে ফেলেন। মানে আপনি যখন তার সাথে কথা বলবেন, আপনি বুঝে ফেলেন যে এর কাছে আমি আমি আমার 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 ভিতরের কষ্টটা আর বলবো কি বলবো না। আপনার যদি প্রথম ইমপ্রেশনটা যদি হয় আমার আমার ভালো লাগে নাই, তখন কিন্তু আপনার অটোমেটিকলি আস্থা চলে যাবে। আর প্রথম 30 সেকেন্ডে যদি আপনি রুগীকে জয় করে ফেলতে পারেন, আপনাকে যদি রুগীকে বুঝাই ফেলতে পারেন যে না, আপনার পেশেন্টের জন্য আমি সব দিয়ে দিব। আচ্ছা, এই এই জয় করার কৌশলটা কি নবীন চিকিৎসকদের জন্য যদি আপনি বলেন? তবে আমি খুবই লাকি কেন, কারণ আমি তো ঢাকা মেডিকেলে যখন পড়াশোনা করছি, আমি ইন্টার্নশিপ করছি হচ্ছে টিটুমিয়া স্যারের আন্ডারে। তো ধরেন টিটুমিয়া স্যারের আন্ডারে কাজ করছি, এরপরে ইউনাইটেড হসপিটালে বেশ কিছুদিন চাকরি করছি মোমিনুজ্জামান স্যারের আন্ডারে। এরপরে মনে করেন যে আমি মানে যখনই যে কাজ করার সুযোগ হয়েছে, সবসময় আমার এমন এমন স্যারদের সাথে কাজ করছি যে মানে যাদের সাথে কাজ করতে গেলে মানে বেতন উল্টা নিব কি, উল্টা মনে করেন যে আমাকে যদি বলে তোমাকে আর পেমেন্ট করতে হবে, ব্যাপারটা লিটারালি এরকমই। মানে ব্যাপারটা আসলেই তাই, আসলেই তাই। খুব বেশি বড় কপাল না থাকলে টিটুমিয়া স্যারের সাথে কাজ করা বা মোমিনুজ্জামান স্যারের সাথে কাজ করা, কিংবা ধরেন ওয়াদুদ স্যারের মতো লোকের সাথে তার 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 ট্রেনিং হওয়া, কিংবা এখন আমি যে স্যারের সাথে কাজ করতেছি আরিফ স্যার, তাদের ট্রেনিং হওয়া, আসলে খুব ভালো কপাল না থাকলে মনে হয় না। তবে মনে হয় আমি আমার স্যারদের কাছ থেকে শিখছি কিভাবে কথা বলতে হয়। আপনি যদি একটু, আমি যে স্যারদের কথা বলবো, এরকম অসংখ্য স্যার আছে, আমি মানে যেহেতু ভিডিওতে সবার কথা তো বলা যায় না, তো যাদের সাথে কথা বললাম, আপনি যদি তাদের সাথে কথা বলেন, দেখবেন আপনার কথা শেষ করতে ইচ্ছা করবে না, আপনার মনে হবে আমি আরো কথা বলি। মানে এই যে মানে আস্থাটা ওখান থেকেই তৈরি হয়। কারণ শুধু রুগী হিসেবে না, তো আপনি যখন একটা মানুষের সাথে কথা বলবে, আপনি যদি কথা বলেই বুঝেন যে না আমার ভালো লাগতেছে, তখন অটোমেটিকলি আস্থা বিল্ড আপ করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে রোগী এবং চিকিৎসকদের মধ্যে যোগাযোগ মানে কমিউনিকেশনে কিছুটা গ্যাপ রয়েছে বলে মনে হয়। কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ, মানে র্যাপও তৈরি করা, এবং এখন কিন্তু ট্রেনিংও হয় আমাদের এই কমিউনিকেশন নিয়ে, কিন্তু এখন ট্রেনিংও হয়। আমরা যখন ডিগ্রি করছি, তখন ডিগ্রির মধ্যে কিন্তু একটা স্টেশন ছিল কমিউনিকেশন, মানে আপনি রুগীর সাথে কিভাবে কথা বলতেছেন, রুগীকে কিভাবে আপনি ওন করতেছেন, এটাই হচ্ছে একটা পার্ট, একটা এক্সাম সেন্টার ছিল, মানে একটা এক্সাম সিনারিও, একটা ক্যারাজল ছিল, আলাদা একটা স্টেশন। তো এরকম মানে এখন কিন্তু আমাদের যে ট্রেনিং হয় বিসিপিএসেও কিন্তু এখন কিন্তু ট্রেনিং হয়, আমাদের ট্রেনিং হয় যে কমিউনিকেশন কিভাবে আপনি রুগীকে হ্যান্ডেল করবেন। সো এটা এখন তো ট্রেনিং হচ্ছে, এখন তো আমাদেরকে ভাবে গ্রুমিং করা হয়, আমরা কেন পারবো না? কিন্তু আমরা একটু আন্তরিক হলেই রুগীকে জয় করা যায়, কোনো ব্যাপার না। আমরা একদম শেষে চলে এসেছি, একটু আপনার বেড়ে ওঠার গল্পটা একটু শুনতে চাই। আমি তো বড় হয়েছি হচ্ছে, ওই যে বললাম আপনাকে, আমার বাবা চাকরি করছেন মোংলা বন্দরে, ওইভাবে আমার স্কুল ছিল মোংলাতে। এরপরে আমি কলেজ পড়ছি হচ্ছে খুলনা পাবলিক কলেজে। পরে তো ঢাকা মেডিকেলে চলে আসলাম, ঢাকা মেডিকেলে পড়াশোনা করলাম। এরপরে হচ্ছে আপনার জার্নি ছিল হচ্ছে এমআরসিপি জার্নি, তারপরে ডিপ্লোমাতে ছিলাম কার্ডিওলজিতে, এখন তো এফসিডিএস ফাইনাল পার্ট দিব। এই এখন আপনি কর্মরত কোথায় আছেন? আমি এখন কর্মরত আছি হচ্ছে আপনার সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে মেডিসিন ডিপার্টমেন্টে। ডাক্তার হাবিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাতে চাই। আশা করছি অন্য কোনো দিন অন্য কোনো সময়ে আবার ভিন্ন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।